ইমামবাড়ার যে ঘন্টার কথা তোমাদেরকে বলেছিলাম, এই হলো 3টে ঘন্টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের ব্যান্ডেল জার্নি। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ইমামবাড়া আর তার সঙ্গে ঘুরবো হংসেশ্বরী মন্দির। ও হ্যাঁ, মাঝখানে ব্রেকফাস্টও সেরে নেব। চলো বেরিয়ে পড়ি। বেরোনোর পর থেকে প্রথম স্টপেজটা যেখানেই নিলাম, একটু পেট পুজো করি। ব্রেকফাস্টটা খুব দরকার, কারণ বাড়ি থেকে অল্প হালকা বিস্কিট আর ছাতু খেয়ে বেরিয়েছি। ব্রেকফাস্ট বলতে গেলে তোমাদেরকে দেখাবো। অর্ডার দেওয়া হয়েছে। কি অর্ডার দেওয়া আছে বেটা? প্লেন ধোসা একটা আর একটা পনির পরোটা। অ্যাকচুয়ালি এখানে পনির পরোটাটা দারুণ করে, ধোসাও খুব ভালো করে, কিন্তু পনির পরোটা আমার ফেভারিট ফর অল টাইম। আর এখান দিয়ে যখনই আমরা ট্রাভেল করি, নবান্ন হোটেলে দাঁড়ানোটা, সরি এখন লাবণ্য, একটু নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু ম্যাপে দেখলে তোমরা এখনো সেটাকে নবান্ন হোটেলই পাবে সিঙ্গুরের। এখানেই আজকে আমরা খেয়ে যাব। যদিও আজকে আমাদের রাস্তাটা কিন্তু এই বর্ধমানের রুটে নয়, রাস্তাটা তোমাদেরকে বলা হয়েছে সেটা দিল্লি রোড দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু যখন দিল্লি রোড দিয়ে ট্রাভেল করছি, হঠাৎ করে মনে হলো দিল্লি রোডের বিভিন্ন ধাবা আছে, সবকটাই খুব ভালো, কম বেশি অনেক জায়গাতেই আমরা খেয়েছি, কিন্তু ব্রেকফাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না ভাই। এটা চলবে কিন্তু নবান্ন হোটেলেই। একদম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল 10টা 10 বাজে, দেখাচ্ছে আরো 20-25 মিনিট মতো লাগবে। হংসেশ্বরী মন্দির সকাল 9টা থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, আর বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। বুঝতে পারছি না টাইমে পৌঁছতে পারবো কিনা, দেখা যাক। যাই চলো। কতটা টাইম লাগবে এখন বোঝা সম্ভব নয়, কারণ রাস্তায় কাজ হচ্ছে অনেক জায়গাতে। আর যাই, ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন দিল্লি রোডে রয়েছি। এক্ষুনি একটা বোর্ড চোখে পড়লো, ওখানে দেখাচ্ছে আদি সপ্তগ্রাম মাত্র 3 কিলোমিটার আর মগরা প্রায় 5 কিলোমিটার। তো আমরা অলমোস্ট হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি এসেই গেছি। প্রায় মিনিট 10-12 দেখাচ্ছে এখান থেকে, 8 কিলোমিটার মতো রাস্তা। খুব জোরে চালানোর ইচ্ছে হচ্ছে না, যদিও জানি মন্দির প্রায় 11টায় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তাও এই ধরনের সুন্দর প্রাকৃতিক মানে এই যে সৌন্দর্যটা, সকালবেলা যে একটা মিঠে রোদ, তার সাথে এরকম একটা সুন্দর রাস্তা, এবং খুব অল্প ট্রাফিক। আজকের দিনে যেহেতু রোববার, তো রোববারে ট্রাফিকটা ডেফিনেটলি অনেকটা কম থাকে দিল্লি রোডের ওপর। তো এই অবস্থাতে গাড়িটা মোটামুটি 60-70-এর মতো স্পিডে চালালে বেশ বাইরের দৃশ্যটাও ভালোভাবে এনজয় করা যায়। খুব জোরে চালালে হয়তো আমি পার্সোনালি খুব একটা এনজয় করতে পারি না। তো যাই হোক, তাই যাচ্ছি। শীতের দিনে তো বাড়িতে বসে থাকার খুব একটা প্ল্যান থাকে না, তো গোটা সপ্তাহের কাজ সামলে যখন সপ্তাহান্তে একটা ছুটির দিন পাই, তখন আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়ি। তাই আজকের গন্তব্য ইমামবাড়া আর হংসেশ্বরী মন্দির, দুটোই কিন্তু তীর্থস্থান, একটা আমাদের হিন্দুদের আর একটা মুসলিমদের। কিন্তু তীর্থস্থানের ওপরেও এই দুটি জায়গা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেটা ডেফিনেটলি আমরা তোমাদের সাথে শেয়ার করব, অনেক রকম তথ্য তুলে ধরার চেষ্টা করব, অনেক তথ্য আমরা নিজেরাও জানবো। তো আমাদের সাথে রাস্তাটা এনজয় করো এবং আমাদের সাথে পৌঁছাও হংসেশ্বরী মন্দির। আমরা এখন হংসেশ্বরী মন্দির চলে এসেছি। এখন বাজে সকাল 10টা 40, আর এটা মন্দিরের পার্কিং লট। এখানে গাড়িটা আমাদের পার্ক করে তারপর আমরা ভেতরে ঢুকবো।
আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মায়ের মন্দিরে। আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাজা নৃসিংহদেব রায়ের রাজপ্রাসাদ। এর পাশ দিয়ে আমরা ঢুকে যাব হংসেশ্বরী মন্দিরের দিকে। এখানে অনেক পুজোর সামগ্রীর দোকান আছে। তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক, মায়ের কাছে ডালা নিয়ে যেতে ইচ্ছুক, তারা এই পুজো সামগ্রীর দোকান থেকে পুজোর ডালা কিনে নিয়ে যেতে পারো। আর আমার সঙ্গে ঢুকলেই তোমরা দেখতে পাবে সামনে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে তোমরা জুতো রাখতে পারো, সম্ভবত 2 টাকা বোধহয় নেয় জুতো রাখতে। তো জুতোটা খুলে আমরা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করছি। এসো আমার সাথে। চারিদিকের এই সবুজের মাঝখানে অনন্য স্থাপত্য ভাস্কর্য উদাহরণ হলো এই হংসেশ্বরী মায়ের মন্দির। হংসেশ্বরী মায়ের মন্দির কিন্তু দেবী আদ্যাশক্তিরই আরেকটি রূপ। দাঁড়ান, কেউ এদিকে দিকে চলে আসুন। যারা যারা অঞ্জলি দেবেন তারা পিছনে গিয়ে দাঁড়ান। আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অনন্ত বাসুদেব মন্দির। বাঁকুড়া জেলার বাইরে যে যে সমস্ত টেরাকোটা মন্দিরগুলো রয়েছে, একরত্ন মন্দির, তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই অনন্ত বাসুদেব মন্দির। আর এই মন্দিরটা একদম হংসেশ্বরী মন্দির লাগোয়া, মানে বলা যেতে পারে প্রায় পাশের জমিতেই এই মন্দিরটা তৈরি হয়েছে। তো তোমরা যারা বাঁশবেড়িয়ে এসে মায়ের হংসেশ্বরী মন্দির দর্শন করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই অনন্ত বাসুদেব মন্দিরটাও দর্শন করেছে। এবং সব থেকে যেটা ভালো বলবো, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অত্যন্ত অসাধারণ। খুব একটা মৃদুমন্দ হাওয়া, একটা পাখির কলতান, যেটা আমরা মানে কলকাতা শহরে মিস করে থাকি, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা গ্রাম বাংলা বা শহরের বাইরে বেরোতে চাই। তার সঙ্গে একটা মিঠে কাড়া রোদ, মানে মনটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। আর তার মাঝখানে এত একটা সুন্দর হাওয়ার মাঝখানে এরকম ভাবে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলছি, কি বলিস, এটা কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ওকে তোমরা এখন ক্যামেরা দেখতে পাচ্ছ না, কারণ ও ক্যামেরা আমাকে অ্যাকচুয়ালি শুট করছে। তো আমার বেশি কিছু এটা নিয়ে বলার নেই। তোমরা অনেকেই হংসেশ্বরী মন্দির এসেছো, অনেকে তো আরো আসবেও। তোমরা মন্দির কেমন ঘুরেছো, মন্দিরের ঠাকুরকে দর্শন করেছো কিনা, তোমাদের কিরকম অভিজ্ঞতা আছে, তোমরা এখানে ভোগ খেয়েছো কিনা, তোমরা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো, বা তোমরা চাইলে আমাদেরকে মেল করতে পারো। মন্দিরে আরো অনেক অংশ ঘোরার আছে, তোমাদেরকে নিয়েই ঘুরবো। আপাতত সম্ভবত পুষ্পাঞ্জলি হচ্ছে, তো এই মোমেন্টে মায়ের বিগ্রহ দর্শন করানো হয়তো সম্ভব না, তাই আমরা একটু বাইরেই আছি, বাইরের অংশটাকে ঘোরাচ্ছি, তারপর আমরা মন্দিরের দিকটা দেখি। ভেতরে অনন্ত বাসুদেব মন্দির সম্বন্ধে অনেক কথাই বলা হয়নি, কারণ ওখানে ভিডিওগ্রাফি করা আর অ্যালাউ করলো না। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে ভাবলাম কিছু কথা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি। মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন রাজা রাজবল্লভ সেন, মানে যাদের জমিদার বাড়ি আমার ঠিক ডান দিকে এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো উনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। তো উনি এখানে অনন্ত বাসুদেব মন্দির তৈরি করেন। এটা যেমন আমি আগেই বলেছি, এটা বাঁকুড়ার একরত্ন যে মন্দির হয়, যেটাকে আমরা টেরাকোটা মন্দির বলি, তারই একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে কিন্তু ছোট ছোট নখানা মিনার রয়েছে। এটা কিন্তু একটা নবরত্ন মন্দির।
আর মন্দিরে পুজো হয় রাধা এবং কৃষ্ণের। এটি বাংলায় যে বৈষ্ণব ধর্মের প্রচার বা বৈষ্ণব ধর্মের যে স্থাপত্য ভাস্কর্য রয়েছে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করে। এটি শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের কাছেই নয়, সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছেও একটি অন্যতম তীর্থস্থান। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু গলা ভিজিয়ে নিচ্ছি ডাবের জল দিয়ে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, গুগলে যে টাইমিংটা দেওয়া আছে সেটা সঠিক নয়। সকাল 6:30 থেকে 12:30 পৌনে 1 অবধি মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য, আর তারপর আবার বিকেল 5টা থেকে পুজো দেওয়ার জন্য খোলে। মাঝখানে 1:15 থেকে মন্দির এমনি খোলা থাকবে দর্শনের জন্য, কিন্তু পুজো দেওয়া হয় না তখন। বেরিয়ে যাচ্ছিলাম হংসেশ্বরী মন্দির থেকে, কিন্তু মন্দির থেকে বেরোনোর পথে ডান দিকেই পুকুরটা দেখে থমকে দাঁড়ালাম। দূরে দেখতে পাচ্ছ কয়েকটা হাঁস জলের ওপর রয়েছে। এই দৃশ্য সচরাচর আমাদের কলকাতার দিকে পুকুরে খুব একটা দেখতে পাওয়া যায় না। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। একটা ছোট্ট ডিঙি নৌকা বাঁধা রয়েছে এখানে। তাই গাড়ির পার্কিং এ যাওয়ার আগে হঠাৎ করে একটু মনে হলো যে এই শান্ত স্তব্ধ জায়গাটা, যে যদিও পাশ দিয়ে একটা দুটো বাইক স্কুটি তো অবশ্যই যাচ্ছে, দাঁড়িয়ে একটুখানি শুদ্ধ অক্সিজেন ঘ্রাণ নিয়ে নিই, মনটাকে একটু বিশুদ্ধ সুন্দর করে তুলি, তারপর না হয় আবার এগিয়ে যাওয়া যাবে, আবার শহরের বুক চিরে কালো রাস্তা ধরে। আমরা এখন হংসেশ্বরী মন্দির থেকে বেরোচ্ছি। এখন বাজে বেলা 12টা। আর পার্কিং ফি এখানে 30 টাকা। আর 4 চাকা হলে এখানে মাঠে পার্কিং, আর যারা বাইক বা স্কুটি নিয়ে আসবে তাদের পার্কিংটা হচ্ছে যেখানে জুতো খোলা হয় মন্দিরের ঠিক উল্টো দিকে, সেখানে গাড়ি রাখতে হবে। হংসেশ্বরী মন্দির ঘুরে আমরা এখন যে জায়গাতে এসেছি সেই জায়গাটার সাথে তোমরা সকলেই কম বেশি পরিচিত। আই এম প্রিটি শিওর তোমরা অনেকেই এখানে এসেছো। প্রচুর সেলফি, প্রচুর ছবি, প্রচুর ভিডিও তোমাদের ফোনে নিশ্চয়ই রয়েছে। আমরা এসে গেছি হুগলির ইমামবাড়া। হুগলির ইমামবাড়া শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি কিন্তু পশ্চিমবঙ্গের স্থাপত্যে ভাস্কর্যের একটি অন্যতম প্রধান নিদর্শন। আজকে আমরা ঘুরে দেখব হুগলির ইমামবাড়া। আমরা জাস্ট ভেতরে ঢুকলাম। এখন প্রবেশ মূল্য করেছে মাত্র 20 টাকা জনপ্রতি। তো আমরা টিকিট কেটে বাইরেটাতে গাড়ি রেখে ভেতরে ঢুকে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি ইমামবাড়ার একটি দালানের মধ্যে, অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে। সেখানে দাঁড়িয়ে জাস্ট তোমাদেরকে বললাম আমরা এখানে এসেছি। এরপর আমরা আস্তে আস্তে জানবো ইমামবাড়ার কিছু ইতিহাস, ইমামবাড়ার কিছু ঐতিহ্যের কথা। সাথে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে প্রাচীন কড়িবর্গা, এই যে প্রাচীন দালান, পলেস্তারা খসে যাওয়া যে থামগুলো, না জানি কত দিনের কত শতাব্দীর ইতিহাস বয়ে নিয়ে চলেছে। কত বিশিষ্ট মানুষের এখানে পদধূলি পড়েছে। আজকে সেই জায়গাগুলো একটু অমলিন, একটু জরাজীর্ণ, কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু এখানে একইভাবে লেগেই আছে। সামনের গেট দিয়ে ইমামবাড়া ঢুকতেই পড়বে এই আঙিনা, আর তার সাথেই ফোয়ারা। জলের ওপর ইমামবাড়ার দুটো মিনার আর তার সাথে ক্লক টাওয়ারটার প্রতিচ্ছবি নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ স্থাপত্য ভাস্কর্যের একটি নিদর্শন এই হুগলির ইমামবাড়া। ইমামবাড়া শব্দের অর্থ হলো ইমামদের বাড়ি। তো হুগলির এই ইমামবাড়া মুসলিমদের কাছে, স্পেশালি শিয়া সম্প্রদায়ের কাছে একটি অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। 1841 সালে হাজি মোহাম্মদ মহসিন এই ইমামবাড়া তৈরি শুরু করেন। ইমামবাড়া তৈরি শেষ হয় 1861, প্রায় 20 বছর পর। তখন উনি কিন্তু আর বেঁচে নেই, কিন্তু তারই দান করা অর্থে, তারই দান করা এই জমিতে এই হুগলি ইমামবাড়া তৈরি হয়। ইমামবাড়ার প্রধান যে আকর্ষণ, যেটা দেখতে প্রচুর
পর্যটক আমাদের মতো মানুষ এখানে ভিড় করে তা হলো ইমামবাড়ার এই ঘড়ি। এই ঘড়ির একটা বিশেষ ইতিহাস আছে। 1852 মানে 1852-তে এই ঘড়িটা সৈয়দ কেরামত আলী লন্ডনের মেসার্স অ্যান্ড হারে থেকে কেনে। তখন ঘড়িটার দাম ছিল মাত্র 11,721 টাকা। ঘড়িটা উচ্চতায় মাত্র 20 ফুট, আর ঘড়িটাতে আছে মাত্র দুটো কাঁটা, মিনিটের আর ঘন্টা। আর এই দুটো কাঁটার সাথে আছে 3টে ঘন্টা। এই 3টে ঘন্টার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ আর 30 মণ। এবার দেখো 1 মণের মাপ কিন্তু বর্তমানে প্রায় 37 কেজি। তো সেই হিসেবে তোমরা ভেবে নিতে পারো এক একটা ঘন্টা কতটা ভারী। ছোট কাঁটাটার সাথে যে ঘন্টাটা রয়েছে সেটা 15 মিনিট অন্তর অন্তর বাজে। আর প্রতিটা সপ্তাহে একবার করে এই ছোট কাঁটাটাকে আধ ঘন্টা এগিয়ে দেওয়ার জন্য 2জন মানুষের প্রয়োজন হয়, এবং তা করতে যে চাবিটা লাগে তারই ওজন প্রায় 20 কেজি। তাহলে এই ঘড়িটার ইতিহাস নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এর এই ঘড়ির যে ক্লক টাওয়ার তার পেছন পাশেই রয়েছে ইমামবাড়ার দুটি মিনার। এই দুটি মিনারের বিশেষত্ব হচ্ছে এই দুটোর মধ্যে একটাতে ছেলেদের ওঠার আর একটাতে মেয়েদের ওঠার আলাদা আলাদা সিঁড়ি রয়েছে। কারণ তখনকার সময় এটা একটা ন্যাচারালি তখন ছেলে মেয়েদের একসাথে উঠতে দেওয়া এবং অনেক কিছু হতো না, একটা পর্দা প্রথা ছিল। তো এখনো কিন্তু সেই রেওয়াজটা এখানে মেনটেন করা হয়। এই মিনারগুলোর উচ্চতা প্রায় 150 ফুট, আর এই মিনারে উঠতে গেলে 152টা ধাপ মানে 152টা সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হয়। তো তোমরা যারা মিনারে উঠতে চাও অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে উঠবে। মিনারটা উঠতে গেলে এরকম গোল সিঁড়ি দিয়ে উঠতে হয়, স্পাইরাল উঠবে। ওপরে উঠে আমিও মিনারে উঠবো, আমরা উঠবো বেসিক্যালি, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওকে আলাদা আমাকে আলাদা উঠতে হবে, কিছু করার নেই। তো ওপরে উঠে আমি দেখানোর চেষ্টা করব যে এই ছোট ঘন্টা যেটা 15 মিনিট অন্তর বাজে সেটার আওয়াজটা কীরকম হয়, সেটা দেখতে কীরকম। আর ওপর থেকে হুগলি শহরটাকে অত্যন্ত সুন্দর লাগে। তো পশ্চিমবঙ্গের ইতিহাসে যেরকম আমি বললাম, এই ইমামবাড়ার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তোমরা যদি ইমামবাড়ার দেওয়ালের দিকে দেখো, এখানে অনেক জটিল আরবি ক্যালিগ্রাফি তোমরা নোটিস করবে। বর্তমানে ইমামবাড়ার ফার্স্ট ফ্লোরে একটি মাদ্রাসা চলে, মানে ছাত্রছাত্রীদের এখানে শিক্ষার ব্যবস্থা রয়েছে। আর মহরমের দিন স্পেশালি এখান থেকে অনেক বড় তাজিয়া বেরোয়। আগেও কিন্তু এখানে মহরম অনেক বড় করে পালন করা হতো এবং সেটা এখনো হয়। তোমরা যদি সেটাকে দেখতে চাও তোমাদেরকে মহরমের সময়তে হয়তো আসতে হবে। আমি সঠিকভাবে শিওর না সে সময় তোমরা ইমামবাড়াতে ঢুকতে পারবে কিনা, বাট বাইরে থেকে তোমরা সেই তাজিয়াটা দেখতে পারো। ইমামবাড়ার এই ঘড়ি আর ইমামবাড়ার এই ইতিহাস শুধুমাত্র কিন্তু একটা ধর্ম, একটা সম্প্রদায়, একটা জাতি বা একটা অঞ্চলকে দেখায় না, এটা দেখায় পুরো পশ্চিমবঙ্গ। আমরা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ব্যাসিলিকা বা যেটাকে আমরা ব্যান্ডেল চার্চ বলি, সেটা কিন্তু অন্যতম প্রধান জায়গা খ্রিস্টানদের জন্য, ধর্মীয় স্থান। আজকে দেখিয়েছি হংসেশ্বরী মন্দির প্রথমে, যেটা হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান, মা আদ্যাশক্তি ওখানে রয়েছেন। এখানে এলাম ইমামবাড়া। তো দেখো কত অল্প জায়গার মধ্যে 3টে ধর্মের অভূতপূর্ব একটা সমন্বয় করেছে, এবং 3টে কিন্তু ঘটেছে অলমোস্ট বলতে পারো হুগলি নদীর ধারে, ওই 5-10 কিলোমিটার দূরে। তো ইমামবাড়ার পেছনেই রয়েছে হুগলি নদী। তোমরা চাইলে ওখান থেকে ব্যান্ডেল বা ব্যান্ডেল থেকে এখানে নৌকা পথেও আসতে পারো। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, তো সেই সুযোগটা আমরা এবারের মতো পেলাম না, নিশ্চয়ই ভবিষ্যতে সেটা চেষ্টা করবো। আর রয়েছে সূর্যঘড়ি। সূর্যঘড়ির জায়গাটা অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং আরও কিছু যদি ইতিহাস থেকে থাকে তোমাদের সাথে আমরা জানাবো এবং শেয়ার করবো। চলো একটু আমার সামনে এখন ছেলেদের ক্লক টাওয়ারে ওঠা সিঁড়ি। এটা মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে পড়ে। মহিলাদের ক্লক টাওয়ারে ওঠা সিঁড়িটা মেন গেট দিয়ে উঠে বাঁ দিকে পড়ে। আমি এখন ক্লক টাওয়ারে উঠবো। 152টা সিঁড়ি আমাকে উঠতে হবে।
দেখি সেই অভিজ্ঞতাটা কেমন, তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো। ইমামবাড়ার যে ঘন্টার কথা তোমাদেরকে বলেছিলাম, এই হলো 3টে ঘন্টা। একটু আগেই ঘন্টাটা বেজেছে, হয়তো মিনিট 10-15 পর আবার বাজবে। অত্যন্ত সুন্দর, যেন মনে হচ্ছে ইতিহাসের একটা পাতার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। একটু হাঁপাচ্ছি কারণ এতগুলো সিঁড়ি ভাঙার অভ্যেস অনেকদিন নেই। ইমামবাড়া ক্লক টাওয়ারে ওঠার পর এই ভাইদের সাথে আলাপ হলো। এরা আমার নতুন সাবস্ক্রাইবার, হঠাৎ করেই পেলাম। হাই বল। ঠিক আছে, আমরা ব্লগ কন্টিনিউ করি। ইমামবাড়ার মিনারে ওঠার পর এই যে গঙ্গার অপূর্ব ভিউটা পাওয়া যাচ্ছে, এটা এক কথায় অনবদ্য, অসাধারণ। নিচে ইমামবাড়ার আঙিনাটা দেখা যাচ্ছে, যেখানে আমরা একটু আগে ছিলাম। 152টা সিঁড়ি ভেঙে ওঠা নিহাতি মুখের কথা নয়, তা উঠেছি তোমাদেরকে দেখাবো বলে। অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য, একটা খুব সুন্দর হাওয়া বইছে, অত্যন্ত মনোরম এই সৌন্দর্য, চোখ মন সবে জুড়িয়ে যায়। হুগলি নদীর তীরে ইমামবাড়া শতাব্দী প্রাচীন সূর্যকুড়ি। আজকের মতো আমাদের ঘোরাটা এখানেই শেষ, এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্ট করে জানাবে আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে, আর তোমাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবে যে তোমরা যখন ঘুরতে গেছিলে তোমাদের কেমন লেগেছিল, তোমরা কেমন করে ঘুরেছিলে। তাহলে আর কি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।